নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। ভারতবর্ষে 2024 সালে সাধারণ নির্বাচন শুরু হয়েছে। 5 ভাগের 2 ভাগ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে। এবারের নির্বাচনে একটা নতুন ইস্যু, একটা নতুন বিষয়, যেটা মানুষকে ভাবাচ্ছে, সব মানুষকে না হলেও একটা অংশের মানুষকে আজকে যে প্রশ্নটি ভাবাচ্ছে সেটা হলো 2024 সালের এই সাধারণ নির্বাচন দেশের শেষ নির্বাচন নয় তো? অনেকেই এরকম প্রশ্ন করেছেন, আলোচনা করছেন। অনেক মানুষ বিষয়টা এভাবে ভাবছেন। তারা ভাবছেন যে ভারতবর্ষের এই যে সংবিধান, এই যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থা, এই ব্যবস্থা টিকে থাকবে কিনা, এটা নিয়ে দেশের এক অংশের মানুষের মধ্যে কিছু দুশ্চিন্তা দানা বেঁধেছে। এবং এই চিন্তা, এই ভাবনা, এই আশঙ্কা যে একেবারে অমূলক একথা বলা যাবে না। কারণ বর্তমানে যারা ক্ষমতায় আছে, সেই ক্ষমতাসীন সরকার এবং দলের বিশিষ্ট কর্মকর্তা, যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা, অনেকেই বিভিন্ন সময়ে বলেছেন যে তারা 2024 সালের নির্বাচনে পর্যাপ্ত সংখ্যা নিয়ে সরকার গঠন করতে পারলে এই দেশের বর্তমান সংবিধান, যেটা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে তৈরি হয়েছিল, সেই সংবিধান তারা বদল করবেন। বদল করে তারা হিন্দু ধর্মের যে মনুসংহিতা, সেই মনুসংহিতার আদলে ভারতবর্ষে নূতন সংবিধান রচনা করবেন। তারা দেশে হিন্দু রাজ প্রতিষ্ঠা করবেন। এরকম একটা চিন্তা, এরকম একটা ভাবনা বিজেপি দলের বহু নেতার চিন্তা, চেতনা, ভাবনার মধ্যে আছে এবং তা বিভিন্ন সময়ে তারা প্রকাশ্যে ঘোষণা করেছেন। কিছু কিছু নেতা, কিছু মন্ত্রী বিচ্ছিন্নভাবে হলেও তারা এরকম ঘোষণা করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে বিজেপি দল ও সরকার কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি, এমনকি নিন্দা পর্যন্ত করেনি। যে কারণে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে আসলে বিজেপি দল ও সরকার, আরএসএস এবং অন্যান্য সংঘ পরিবার তাদের প্রশ্রয় দিয়েছে এবং সেটাই তাদের হিডেন এজেন্ডা। যারা একটু খবর রাখেন তারা এইসব ঘোষণার সাথে মিলিয়ে দেখেছেন বিজেপি দল এবং সরকারের পেছনে যে মূল চালিকা শক্তি,
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, আমরা অনেকেই জানি যে 1925 সালে এই সংগঠন তৈরি হয়েছিল এবং 1950 সালে যখন ভারতের এই সংবিধান গৃহীত হয়, তারা এই সংবিধানের বিরুদ্ধেই তাদের মত প্রকাশ করেছে এবং তারা বহুকাল ধরে নানাভাবে একথা প্রকাশ করেছে যে তারা এই সংবিধান বদল করতে চায়। 1925 সাল তার 100 বছর পূর্ণ হবে 2025 সালে। 2024 সালের নির্বাচনে তাদের যথেষ্ট সংখ্যক সাংসদ যদি জিতে আসতে পারেন, যাতে তারা সংবিধান আমূল পরিবর্তন করতে পারেন, এরকম ক্ষমতা যদি তারা অর্জন করেন, তাহলে অনেকেই মনে করছেন আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষে আরএসএসের এই যে স্বপ্ন, এই যে হিডেন এজেন্ডা, তারা সেটা এই শতবর্ষে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। ফলে এরকম একটা জায়গা থেকে মানুষের মনে এইসব প্রশ্ন এসেছে যে এই সংবিধান বিজেপি বদল করতে চায় কিনা, বদল করবে কিনা। স্বাভাবিক কারণেই এই সংবিধান যদি বদলে যায়, তাহলে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষেরা, বিশেষ করে মুসলিম, খ্রিস্টান, এই সমস্ত ধর্মের মানুষেরা, নিম্নবর্গের মানুষেরা, হিন্দু ধর্মের মধ্যে যারা নিম্নবর্গের মানুষ, তারা নানা ধরনের সমস্যায় পড়বেন। তারা তাদের যে বহু লড়াইয়ের ফলে অর্জিত অধিকার, তার অনেকটাই খর্ব করা হবে। খর্ব করা হবে এই কারণে, যেহেতু বলা হয়েছে সংবিধান রচিত হবে মনুসংহিতার আদলে, এবং মনুসংহিতার নির্দেশ সম্পর্কে যারা জানেন তারা বোঝেন যে সংখ্যালঘু মানুষ, ধর্মীয় সংখ্যালঘু মানুষ এবং হিন্দু ধর্মের নিচু বর্গের মানুষের আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা আমরা জানি। আমি হুবহু আপনাদের সেই বার্তাটা একটু পড়ে শোনাব। সেটা হলো এই: বাবা সাহেব 1940-এর দশকে পাকিস্তান और পার্টিশন অফ ইন্ডিয়া দেশভাগের প্রেক্ষাপটে যখন মুসলমানরা মনে করছিলেন যে ভারতবর্ষে তারা হিন্দুদের দ্বারা নানাভাবে অবদমিত হবেন, অর্থাৎ হিন্দুরাজ প্রতিষ্ঠার বিপদ তারা বলছিলেন, মনে করছিলেন, এবং দেশভাগ করার জন্যে তারা দাবি তুলেছিলেন। এরকম একটা সময়ে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এই উক্তি করেছিলেন। এটা লিখেছিলেন তার ওই বইয়ে। কথাটা হচ্ছে এইরকম, কোট: যদি হিন্দুরাজ সত্যি প্রতিষ্ঠিত হয়, তাহলে নিঃসন্দেহে তা এদেশের জন্য চরমতম বিপর্যয়। হিন্দুরা কি বললেন সেটা কোনো কথা নয়। হিন্দুত্ব হলো সমতা, মুক্তি এবং ভ্রাতৃত্বের। হিন্দুত্ব হলো সমতা, মুক্তি এবং ভ্রাতৃত্বের পক্ষে ভয়াবহ বিপদস্বরূপ।
সেদিক দিয়ে তা অর্থাৎ হিন্দুত্ব গণতন্ত্রের সাথে বেমানান। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এই কথা বলেছিলেন। আর আমরা সেই সাথে জানি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যেমন বলেছেন এবং গোটা পৃথিবীতে আজকে সে কথা প্রতিষ্ঠিত সত্য যে গণতন্ত্র হলো মেহনতি মানুষের জন্যে, অবদমিত মানুষের জন্যে, পিছিয়ে পড়া মানুষের জন্যে এক গুরুত্বপূর্ণ অস্ত্র, অধিকার, যা এই সমস্ত দুর্বল মানুষকে নানাভাবে শক্তি যোগায়, সহযোগিতা করে, রক্ষা কবচ হিসেবে কাজ করে। ফলে এই গণতন্ত্র রক্ষা করা দেশের দুর্বল মানুষ, সংখ্যালঘু মানুষ, নিম্নবর্গীয় মানুষ তাদের প্রত্যেকের অবশ্য কর্তব্য। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ঠিক আজকে যে অবস্থা হয়েছে যে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা, এই দেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না, রক্ষা করা যাবে কি যাবে না, এই প্রশ্নে কখনো মানুষকে আন্দোলিত করেনি। কিন্তু এবার এই প্রশ্ন রাজনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে উঠে এসেছে। আমরা এই কথা বলছি এই নির্বাচনের প্রেক্ষাপটে, এই কথা বলছি একেবারে বিনা যুক্তি কারণ ছাড়া বলছি না। এই জন্য আমি আপনাদের এই কয়েকদিনে এই যে আনন্দবাজার পত্রিকায় কিছু কিছু রিপোর্ট বেরিয়েছে, তার কয়েকটা কথা আপনাদের একটু পড়ে শোনাবো। আমি এই যে কাগজটা পড়ছি এটা আনন্দবাজার, এটা 23শে এপ্রিলের কাগজ, যেখানে রাজস্থানের বাঁশওয়াড়া বলে একটি জায়গা, সেখানে একটা জনসভা হয়, বিজেপির জনসভা, এবং সেখানে প্রধান বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, বিজেপি দলের নেতা নরেন্দ্র মোদী। তিনি বলছেন, কোট, কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে সবার ধন সম্পত্তির হিসাব নেবে তারা। এটা মোদী বক্তৃতায় বলছেন যে কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে সবার সম্পত্তির হিসাব নেবে তারা, তারপরে সেসব কেড়ে নিয়ে তাদের মধ্যে বিতরণ করবে যাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়। আপনারা বুঝে নিন কাদের কথা বলছি। এই কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী, একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী, যিনি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে তৈরি সংবিধানের নামে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে বলছেন কংগ্রেসের হাতে, প্রধানমন্ত্রী মোদী বলছেন, কংগ্রেসের হাতে মা বোনেদের গলার হার বা মঙ্গলসূত্র নিরাপদ নয়, তারা সেসব কেড়ে নেবে, তারপরে সেসব কাদের কাছে বিলি করে দেবে জানেন? অনুপ্রবেশকারীর কাছে বিলি করে দেওয়া হবে। আপনারা তা করতে দেবেন? মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ে বলেছিলেন দেশের সম্পদে মুসলিমদেরই অগ্রাধিকার, তারা সেটাই মানে। এইটা এই দেশের প্রধানমন্ত্রী সরাসরি নির্বাচনী বক্তৃতায় এই কথা বলছেন। এই যে বেশি বাচ্চা কাচ্চা যাদের হয়,
এই বেশি বাচ্চা কাচ্চা যাদের হয় বলছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারা নরেন্দ্র মোদী মুসলমানদের ইঙ্গিত করছেন। কিন্তু কথা হলো, এই কথা কি সত্যি? সব ক্ষেত্রে সত্যি নয়। আমরা নিজেরা 8 ভাই বোন, 4 ভাই 4 বোন। আমার বাবা মা তারা তো মুসলমান ছিলেন না। আমার আপনার কথা বাদ দিন, নরেন্দ্র মোদী তার বাপ কাকারা ক ভাই ছিলেন? কাগজের রিপোর্টে দেখলাম যে নরেন্দ্র মোদীর কাকারা ছিলেন 6 ভাই। নরেন্দ্র মোদী কজন? নরেন্দ্র মোদীর কাকারা 6 ভাই, বোন আছে কিনা জানি না। আর নরেন্দ্র মোদীরা কয় ভাই বোন? নরেন্দ্র মোদীরা কিন্তু 5 ভাই এবং 1 বোন। ফলে এই যে কথা তিনি বলছেন, দেখুন, প্রথম হচ্ছে এই কথার মধ্যে সত্যতা নেই। আমাদের দেশের পরিসংখ্যান যদি নেন তাহলে দেখা যাবে একটা সময় পর্যন্ত গড় হিন্দু মুসলমানের গড় করলে মুসলমানদের মধ্যে জন্মের হার বেশি ছিল। এই হিসাব তো করে একজন মা তার কজন বাচ্চা, একজন হিন্দু মায়ের কজন বাচ্চা গড়পড়তা, একজন মুসলমান মায়ের কজন বাচ্চা গড়পড়তা, এইটা দিয়েই এই হিসাবটা করা হয়। ফার্টিলিটি রেট বলে এটা বলা হয়। তাতে দেখা যাচ্ছে যে আগে অনেকটাই বেশি ছিল মুসলমানদের মধ্যে বাচ্চা কাচ্চার সংখ্যা, এবং হিন্দুদের মধ্যে নিম্নবর্ণীয় মানুষের মধ্যেই জন্মহার বেশি ছিল। আসলে এইটা শিক্ষা, আর্থিক অবস্থা তার উপর নির্ভর করে, কিন্তু এবং সচেতনতা। আজকে ঠিক এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখব জন্মহার অনেক বেশি দ্রুত হারে, বেশি হারে মুসলমানদের মধ্যে কমেছে। হিন্দুদের যতটা কমেছে জন্মহার হিন্দুদের মধ্যে, তার থেকে বেশি হারে অন্তত 30 বছর ধরে মুসলমানদের মধ্যে কমেছে, এবং কমতে কমতে আজকে হিন্দু এবং মুসলমানের জন্মহার মোটামুটি এক হয়ে গেছে। এবং এই দায়িত্ব হচ্ছে পরিকল্পনা, দায়িত্ব, কন্ট্রোল, এই বিষয়গুলি সরকারের উপর নির্ভর করে। কারণ আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ চীনে, তারা জন্মহার সরকার যখন কন্ট্রোল করার চেষ্টা করেছে সেটা কমে গেছে, এবং এতটাই কমে গেছে যে এখন আবার জন্মহার বাড়াবার জন্য ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। ফলে একজন প্রধানমন্ত্রীর এই জাতীয় মন্তব্য, যেটা তাদের নিয়ন্ত্রণ করার কথা, পরিবর্তে একজন প্রধানমন্ত্রী এই জাতীয় কথা বলছেন প্রকাশ্য জনসভায়, এবং যে কথার কোনো ভিত্তি নেই। দেখুন, তারপরের আরেকটা জনসভার কথা আপনাদের বলি, সেটা 24 তারিখের। আগেরটা বললাম আমি 23 এপ্রিল, এবার 24 এপ্রিল নরেন্দ্র মোদী আরেকটা বক্তৃতা শুনুন। তিনি বলছেন, কোট, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের হিন্দু সমাজের ধন সম্পত্তি মুসলিমদের মধ্যে বন্টন করে দেবে বলে ঠিক করেছে। মা বোনেদের মঙ্গলসূত্রকেও ছাড়া হবে না। কংগ্রেসের ইশতেহারকে নরেন্দ্র মোদী মুসলিম লীগের মনোভাবের পরিচায়ক বলে উল্লেখ করেছেন আরেকটি জনসভাতে। তিনি এটা বলছেন, কংগ্রেসের ইশতেহারের কথা বলছেন,
কিন্তু আসলে কংগ্রেসের ইশতেহারে কি আছে? যদি কংগ্রেসের ইশতেহারে যা লেখা আছে সেটা প্রধানমন্ত্রী বলতেন, তাহলে সেটাকে দোষ দেওয়া যেত না। কিন্তু যেটা নেই কংগ্রেসের ইশতেহারে, তিনি যদি সেটাকে এইভাবে বলেন, তার মানে এটা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা কমিউনিটি, ধর্মীয় কমিউনিটি, যারা কয়েক কোটি মানুষের বাস এই দেশে, তিনি তো তাদেরও প্রধানমন্ত্রী। তিনি যখন এই সমস্ত কথা বলছেন, তখন তাদের মাথার সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। দেখুন, ঠিক এই প্রশ্নে কংগ্রেসের ইশতেহারে কি বলেছে। কংগ্রেসের ইশতেহারে তারা লিখেছে যে কংগ্রেস ক্ষমতায় এলে দেশ জুড়ে আর্থসামাজিক জাত গণনা হবে। তাতে প্রতিটি জাতি, উপজাতির সংখ্যা এবং আর্থসামাজিক পরিস্থিতি জানা যাবে। সেই অনুযায়ী ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। সংখ্যালঘুদের আর্থিক ক্ষমতায়ন জরুরি। ব্যাংকগুলি যাতে কোনো বৈষম্য না করে সংখ্যালঘুদেরও ঋণ দেয়, তা নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, সরকারি চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুরা যাতে যথেষ্ট সুযোগ পান, তা নিশ্চিত করা হবে। এই যে কংগ্রেসের ইশতেহার, এই ইশতেহারে যে বক্তব্য, কি করবেন সে আমরা জানি না, কতটা করবেন তাও আমরা জানি না, কিন্তু ইশতেহারে যে বক্তব্য, যে কোনো সুস্থ মানুষ স্বীকার করবেন যে এটা অত্যন্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ একটা ইশতেহার তারা তৈরি করেছে। এবং একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে এটাই হওয়া জরুরি। একটা দেশের উন্নতি বলতে কি বোঝায়? একটা দেশের উন্নতি বলতে বোঝায় দেশের সমস্ত নাগরিক, ধর্ম, বর্ণ, ভাষা, সমস্ত অংশের মানুষের একটা সুষম বিকাশ, সব মানুষের শিক্ষা, সব মানুষের স্বাস্থ্য, এইটা যদি ভালো হয়, তাহলেই না একটা দেশ এবং জাতি উন্নত বলে বিবেচিত হতে পারে। দেশের একটা বড় অংশের মানুষ, কয়েক কোটি মানুষ, তারা যদি নিরক্ষর থাকে, তারা যদি দুস্থ থাকে, তাহলে কি একটা দেশের কোনো সমাজ স্বাভাবিক সমাজ হয়? নানান রকমের ডিজঅর্ডার এটা তৈরি হবে। ফলে এই রকম একটা ইশতেহারকে একজন প্রধানমন্ত্রী যখন ব্যাখ্যা করছেন নির্বাচনী জনসভায় এভাবে, তখন এইটাকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? আমি এরপরে 23-24 শুনলেন, 29 এপ্রিল আরেকটা বক্তৃতা আমি আপনাদের একটু পড়ে শোনাই। এইটা মনে হয় কর্ণাটকে গিয়ে তিনি এই বক্তব্যটা রেখেছেন। কোট: কংগ্রেসের শাহজাদা ও তার বোন দুজনেই ঘোষণা করেছেন, কংগ্রেস জিতলে দেশের মানুষের জমানো সম্পদ, গাড়ি, স্কুটার, স্ত্রীধন, মঙ্গলসূত্র, সোনা, সব কিছুতে এক্স-রে হবে। ঘরে ঘরে এক্স-রে করে তারা সম্পদ লুট করতে চায়। সেই সম্পদ বন্টন করবে পছন্দের ভোট ব্যাংককে। এটা বলেছেন। তারপরে আবার এক জায়গায় বলছেন, ওই বক্তব্যেই আবার বলছেন যে উত্তরাধিকার করের কথা শুনলে আপনাদের ঘুম চলে যাবে।
মানে যে উত্তরাধিকার করের কথা কংগ্রেস বসাবে বলে মোদি সাহেব মানুষকে ভয় দিচ্ছেন যে কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিন। তো বলছেন উত্তরাধিকার করের কথা শুনলে আপনাদের ঘুম চলে যাবে। দিল্লিতে কংগ্রেসের সরকার এলে এমন আইন তারা আনবে তাতে আপনার গোটা জীবনের জমানো সঞ্চয়ের 55% সরকার ছিনিয়ে নেবে। সব বাবা মাই চান তার সন্তানের জন্য কিছু রেখে যেতে, যাতে তাকে কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু কংগ্রেস চায় তাদের ভোট ব্যাংকের কাছেই দেশের সম্পদ থাক। এই ভোট ব্যাংক বলতে তিনি বলছেন হিন্দুরা হলো বিজেপির ভোট ব্যাংক, আর মোদি সাহেব বলছেন সংখ্যালঘুরা হলো মুসলিমদের ভোট ব্যাংক। অর্থাৎ তিনি এই যে ভোট ব্যাংক ইত্যাদি ইত্যাদি বলছেন মুসলমান না বলে, কারণ ওই 23-24 তারিখের ওই ভাষণের পর নির্বাচন কমিশনে এই সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়ার নালিশ হয়। সেই নির্বাচন কমিশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে উনি পরে ওই কংগ্রেসের ভোট ব্যাংক ইত্যাদি এইভাবে একদিন দুদিন বলেছিলেন। তারপরে আবার মে মাসের 1 তারিখে কি বলছেন? মে মাসের 1 তারিখ মানে আজকেই বোধহয় 1 তারিখ। তাহলে আজকের কাগজে কি বলছেন শুনুন। এইটা তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রে একই দিনে প্রচার করেছেন, কালকে প্রচার করেছেন। আজকের কাগজে মানে 1 তারিখের কাগজে বেরিয়েছে। মোদি সাহেব বলছেন কংগ্রেস তফসিলি জাতি ও জনজাতি, দলিত, ওবিসির সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে। এর মধ্যে আবার সমাজ মাধ্যমে পোস্ট করা বিজেপির একটি ভিডিও নিয়ে বিতর্ক হয়েছে। সেই ভিডিওয় বলা হচ্ছে কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সব সম্পদ মুসলিমদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এইটা প্রথমে একদিন দুদিন কংগ্রেসের ভোট ব্যাংক বলে, আবার কালকে সরাসরি মুসলিমদের প্রশ্ন তিনি তুলেছেন। এই যে আমি কয়েকটা উদ্ধৃতি যা বলেছেন মোদি সাহেব তার ইলেকশন বক্তৃতায়, এটা আমি তুললাম, আপনাদের পড়ে শোনালাম এই কারণে। প্রথম হলো যে একটা দেশের প্রধানমন্ত্রী এরকম কথা বলতে পারে, এটা আমরা আগে কখনো ভেবেছি? আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন যে এইটা আমরা এর আগে কখনো ভাবেনি যে একজন প্রধানমন্ত্রী এরকম কথা বলতে পারেন। এর আগেও অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি, ভারত দেখেছে। কোনো প্রধানমন্ত্রী এতটা নিম্ন স্তরে নেমেছেন এটা জানা যায় না। মোদি সাহেবের 10 বছর পূর্ণ হয়েছে, তারপরে তিনি এই কথা বলছেন। 10 বছরেও কিন্তু ঠিক এই রকম স্তরের কথা তিনি বলেননি। আজকে এই কথা বলছেন কেন? এবং তারিখটা আমি বলে দিয়েছি আপনাদের, তারিখটা মিলিয়ে আপনারা দেখুন। প্রথম দফার নির্বাচন হওয়ার পরেই কিন্তু তিনি এই বক্তব্য শুরু করেছেন। প্রথম দফার নির্বাচনে তিনি বুঝে গেছেন যে ভোট যেভাবে হয়েছে তাতে ক্ষমতায় ফেরা খুব কঠিন বলে মনে হয়েছে। ফলে নানান রকম ইস্যু তিনি হাজির করেছিলেন। তিনি বুঝতে পারছেন যে
ওই সব ইস্যুতে কাজ হবে না, ফলে তিনি আবার ওই পুরনো ইস্যুতে ফিরে গেছেন, সেই ধর্মীয় মেরুকরণ, একেবারে সরাসরি হিন্দু মুসলিম প্রশ্ন। আমি আপনাদের যেটা বলতে চাইছি, যে কারণে আমি আজকের এই ভিডিওটা করলাম, সেটা হলো যে বিজেপির অবস্থা ভালো না এবং ক্রমেই বেশি বেশি খারাপ হচ্ছে। ক্ষমতায় ফেরা বোধহয় আর বিজেপির পক্ষে সম্ভব নয়। এবং এই রকম কথা যারা বলেন, তাদের উপরে দেশের কোনো মানুষ, বিশেষ করে আমরা যেহেতু উদ্বাস্তু আন্দোলন করি, আমি উদ্বাস্তু মানুষকে বলছি, এই রকম একটা মানুষ, তার উপরে আপনারা বাজি ধরছেন যে তারা আপনাদের ভালো করবে, আপনাদের সমস্যার সমাধান করবে। এসব হলো বিকৃত মস্তিষ্কের মানুষ। স্বাভাবিক সুস্থ মানুষ এরা নন। এরা মানুষের ভালো করতে জানে না। এরা যে প্রতিশ্রুতি দেয়, যে গ্যারান্টি দেয়, সে গ্যারান্টি কোনো অর্থ নেই, কোনো মানে নেই। এই গ্যারান্টি আপনারা দেখেছেন 10 বছর আগেও তারা গ্যারান্টি দিয়েছে। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করতে বলেছে, খুব কম টাকায় গ্যাস দেবে বলেছিল, কিন্তু সেই গ্যাস শেষ পর্যন্ত 300 টাকা, 350 টাকায় যেটা আপনারা কিনতেন, সেইটে 1300 টাকা পর্যন্ত হয়ে গেছে। পেট্রোলের দাম কমাবেন বলেছিলেন, সে পেট্রোল মোদির জমানায় 10 বছরে তারা নানান রকমের কৈফিয়ত দিচ্ছেন, আন্তর্জাতিক বাজার, এটা ওটা নানান রকম। কিন্তু এইটা ঘটনা যে মোদি জমানাতেই তেলের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। তেল গ্যাসের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে, সেটা আমরা সবাই জানি। অথচ সেই তুলনায় মানুষের মজুরি বাড়েনি, শ্রমের মূল্য বাড়েনি, কাজের সুযোগ সৃষ্টি হয়নি, চাকরি বাকরি হয়নি। তিনি গ্যারান্টি দিয়েছিলেন প্রতি বছর 3 লক্ষ বেকারের চাকরি দেবেন। 10 বছরেও তার অর্ধেকটা পূরণ করতে পারেননি। তিনি বলেছিলেন দুর্নীতি, কালো টাকা, এগুলো বন্ধ করবেন। দেশের সম্পদ সুইস ব্যাংকে, সুইজারল্যান্ডের ব্যাংকে যে জমা রয়েছে, সেগুলো তিনি সেখান থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে 15 লক্ষ করে টাকা প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে জমা করবেন। আমি জমা করাটা আমি বাদ দিলাম, কালো টাকা তিনি উদ্ধার করেছেন কি? করতে পেরেছেন? পারেননি। বরং আমরা দেখেছি আরও কেউ কেউ যাদের মোদি টাইটেল, তারা ব্যাংকের লক্ষ কোটি টাকা মেরে দিয়ে তারা এই দেশ থেকে চলে গেছেন। তাদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা হয়নি। নোট বাতিল হয়েছিল। নোট বাতিল করে কি বলেছিলেন? কালো টাকা উদ্ধার করবেন, দেশে সন্ত্রাসবাদ নির্মূল করবেন। তার কোনোটাই হয়নি, শুধুমাত্র মানুষের ভোগান্তি হয়েছে, ছোট ছোট ব্যবসায়ীরা মার খেয়ে গেছেন। আমরা তো এই সমস্ত জিনিস তো আমরা দেখছি তো। ফলে মোদির গ্যারান্টি বলে যা বলা হচ্ছে, এগুলো গ্যারান্টি নয়। তিনি করেছেন, কিছু কাজ তো করেছেন, কিছু গ্যারান্টি পূরণ করেছেন। কি সেই গ্যারান্টি পূরণ করেছেন? তিনি বলছেন আমি মন্দির বানিয়েছি, 500 বছর আগে যেটা হওয়ার কথা ছিল সেইটা আমি তৈরি করেছি। হ্যাঁ, মন্দির তৈরি হয়েছে, মন্দির তৈরি হয়েছে, তারা ধার্মিক মানুষ, তারা নিশ্চয়ই খুশি হবেন, হয়েছেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে একটা গভর্নমেন্টের দক্ষতা কেমন কাজ করেছে, একটা রাজনৈতিক পার্টি এবং সরকার, তার কাজ কি মন্দির তৈরি করা? মন্দির তৈরি করবেন যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের নানান রকমের সংগঠন আছে, শক্তি আছে, মন্দির তারা তৈরি করবেন, তারা মসজিদ তৈরি করবেন, তারা গির্জা তৈরি করবেন,
তো হতেই পারে, কিন্তু একটা গভর্নমেন্ট, একটা মন্দির তৈরি হয়েছে, এইটা একটা গভর্নমেন্টের, একটা সরকারের কৃতিত্ব, এবং তার জন্য মানুষ তাকে ভোট দেবেন কেন? মন্দির তৈরি করা সরকারের কাজ নয়, অন্তত একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশের সরকারের এইটা কোনো কাজের মধ্যে পড়ে না। আর এইসব কারণেই সংবিধান বদল করার প্রশ্ন যেটা মানুষের মধ্যে এসছে, তার কারণ এগুলোও আছে। কেন করবেন এটা? কেন কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ধর্মীয় যে আশা আকাঙ্ক্ষা প্রয়োজন সেগুলো মেটাতে যাবেন কেন? তো আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে, রাষ্ট্রের কোনো টাকা, জনগণের কোনো টাকা কোনো ধর্মীয় কোনো ধর্মের প্রয়োজনে ব্যবহার করা যাবে না। তার মানে আমি বলছি না যে সরকারের কোষাগার থেকে টাকা দিয়ে রাম মন্দির হয়েছে, আমি সে কথা বলছি না। কিন্তু সংবিধানে যখন ওই নির্দেশ থাকে, তার মানে হলো সরকার কোনো ধর্মীয় বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে না, নিরপেক্ষ থাকবে। ফলে এইটা তিনি বলছেন যে তার অ্যাচিভমেন্ট। তিনি বলছেন 370 ধারা বাতিল করেছেন। 370 ধারা বাতিল করেছেন। কি ছিল 370 ধারায়? যদি সত্যি সত্যি 370 ধারা বাতিল করাটা কোনো কৃতিত্ব হয়, তাহলে সে কৃতিত্ব আপনার কোথায়? সে কৃতিত্ব তো কংগ্রেসেরই বেশি। একটা সম্পূর্ণ স্বাধীন দেশ ভারতের সাথে যুক্ত হলো 47 সালে 15ই আগস্ট, যেদিন ভারত স্বাধীন হলো, সেদিন তো কাশ্মীর ভারতের সাথে ছিল না, ব্রিটিশ আমলেও ছিল না, মোগল আমলেও ছিল না, সুলতান আমলেও ছিল না। আবার উল্টো দিকে ঢাকা ভারতের সাথে ছিল গোটা ব্রিটিশ আমলে, গোটা সুলতান আমলে, গোটা মোগল আমলে। আমি সুলতান মোগল আমল বলছি, সেই সময় পুরোটা দেশের জিওগ্রাফিতে এরকম ছিল না। কিন্তু আমি কাশ্মীর নিয়ে বলতে গিয়ে বলছি, ঢাকা, করাচি তারা ভারতের অংশ ছিল, কিন্তু কাশ্মীর ছিল না কোনো দিন। আমরা একটা চুক্তি করলাম, দুটো আলাদা আলাদা চুক্তি হলো। একটা চুক্তিতে হলো যে ঢাকা নিয়ে হবে পূর্ব পাকিস্তান এবং করাচি নিয়ে হবে পশ্চিম পাকিস্তান। পাকিস্তানটা একটাই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং ভারত। এই একটা চুক্তি, এইটা হলো একটা চুক্তি করে মেনে নেওয়া হলো যে পাকিস্তান, আমরা করাচি এবং ঢাকা ছেড়ে দিলাম। তার 8-9 মাস পরে আরেকটা চুক্তি হলো। কি হলো সেই চুক্তি? সেই চুক্তি হলো কাশ্মীর ভারতের সাথে যুক্ত হলো। একটাতে আমরা ছেড়ে দিলাম, আমাদের মানে অবিচ্ছেদ্য অঙ্গ বললে ঢাকা আর করাচি হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা চুক্তি করে ঢাকা এবং করাচিকে ছেড়ে দিলাম, একটা চুক্তি। দ্বিতীয় চুক্তিতে একটা বাইরের দেশ, তাদের আমরা ভারতের সাথে যুক্ত করলাম। ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত ছিল, আমরা শর্ত মানলাম। আবার কাশ্মীর যুক্ত হওয়ার ক্ষেত্রেও কাশ্মীরের কিছু শর্ত ছিল, আমাদেরও ভারতেরও কিছু বক্তব্য ছিল। দুটো মিলে একটা চুক্তি তৈরি হলো। সেই চুক্তিটা হলো 370 ধারা। 370 ধারাতে সেই চুক্তিটা লেখা ছিল। তাতে বলা হয়েছিল যে কাশ্মীর ভারতের অংশ হবে। কীরকমভাবে? মাত্র 3টে জিনিস ভারত সরকার নিয়ন্ত্রণ করবে। একটা হচ্ছে মুদ্রা, একটা প্রতিরক্ষা, আর একটা যোগাযোগ। আর কিছুই কিন্তু ভারত সরকার কাশ্মীরের ক্ষেত্রে নাক গলাতে পারবে না। কাশ্মীরের যিনি প্রধান হবেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের প্রধান মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের প্রধান মুখ্যমন্ত্রী, আবার সবার উপরে
ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী। কাশ্মীরের যিনি প্রধান হবেন তিনি কি হবেন? তাকে কি বলে ডাকা হবে? তাকে ডাকা হবে প্রধানমন্ত্রী হিসেবে। তাহলে কাশ্মীরের কিন্তু প্রধানমন্ত্রী ওই 370 ধারাতে লেখা হলো কেন? কারণ এই শর্তেই তারা ভারতে যোগদান করলেন। যেহেতু প্রধানমন্ত্রী, এই জন্য কোনো রাজ্যপাল নিয়োগ হবে না কাশ্মীরে, তিনি সরাসরি থাকবেন রাষ্ট্রপতির অধীনে, সেটা ভারতের রাষ্ট্রপতির অধীনে। কাশ্মীরে বিধানসভা নয়, কাশ্মীরের হবে পার্লামেন্ট, তার নাম পার্লামেন্ট। 370 ধারাতে লেখা হলো যে কাশ্মীরের পার্লামেন্ট এটা ভারতের পার্লামেন্ট। ভারতের পার্লামেন্টে যে আইন তৈরি হবে সেটা কিন্তু কাশ্মীরের পার্লামেন্টে লাগু হবে না। কখন লাগু হবে? যদি কাশ্মীরের পার্লামেন্ট অনুমোদন করে। ভারতের পার্লামেন্টে যেটা পাশ হয়েছে সেটা যদি কাশ্মীরের পার্লামেন্ট অনুমোদন করে লাগু হবে, যদি অনুমোদন না করে, রিজেক্ট করে, বাতিল হবে। এই আমি 2-4টে প্রধান শর্তের কথা আমি আপনাদের বললাম। তা 370 ধারা যেদিন মোদি বাতিল করছে সেদিনের কোনটা ছিল কাশ্মীরে? কাশ্মীরে এর একটাও ছিল না। সবগুলো কংগ্রেস খতম করেছিল, সবগুলো কংগ্রেস কেড়ে নিয়েছিল। তাহলে 370 ধারা বাতিল করেছে কারা? যদি কৃতিত্ব হয় তাহলে এই কৃতিত্ব কংগ্রেসের। তারা একটু একটু করে কাশ্মীরের যে স্বাধীন সত্তা ছিল সেগুলো সব কেড়ে নিয়েছিল। পড়েছিল কি? পড়েছিল খোলসটা ভেতর থেকে, আর সব কিন্তু শেষ করে দিয়েছিল কংগ্রেস গভর্নমেন্ট। খোলসটা কেবল পড়েছিল, সেই খোলসটুকু ঝেড়ে ফেলল বিজেপি। এইটা বিজেপির কৃতিত্ব। এই তো, তাতে একজন ভারতের সাধারণ মানুষের কি যায় আসে? 370 ধারার আগে আর 370 ধারার পরে একজন ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে? কিছুই না। শুধু তাদের কর্মীরা, তাদের প্রচারকরা একটা মিথ্যে আবেগ তৈরি করে মানুষকে মোটিভেট করার চেষ্টা করেছে, আর কিছুই না। ফলে এই গ্যারান্টিগুলো, এই 370 ধারার গ্যারান্টি, এই যে মন্দির তৈরি করার গ্যারান্টি, 3 তালাক বাতিল করার গ্যারান্টি, মুসলমানদের 3 তালাক বাতিল হয়ে গেছে। তাতে আমাদের হিন্দুদের কী লাভ হয়েছে? কি সুবিধে হয়েছে? কি তার এফেক্টটা কি? দেশে কি এফেক্ট? যেগুলো মানুষের প্রয়োজনীয় বিষয় তার একটাতেও মোদি বিন্দু পরিমাণ সফলতা অর্জন করতে পারেনি। বেকারি স্বাধীনতার পরে সবথেকে বেশি, এত বেকার এর আগে ছিল না। কোভিডের সময় দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন, কি বলেছিলেন? আলো নিভিয়ে থালি বাজিয়ে কোভিড তাড়াতে হবে। এই তো, এই সব জোকাররা যা করে উনি তো তাই করেছেন। বম্বেতে বিজ্ঞান কংগ্রেসে গিয়ে বলছেন, ওই যে গণেশের মূর্তি, বলছে হাতির মাথায় না, মানুষের মাথায় হাতির মাথা, মানুষের ঘাড়ে হাতির মাথা। বলছে এটা প্লাস্টিক সার্জারি সেই আমলে। আমাদের বিমানের এই যে নাকি সেই রথে চড়ার, এইসব প্রধানমন্ত্রী বলছেন, সেই দেশের প্রধানমন্ত্রী যে দেশ আজকে বিজ্ঞান প্রযুক্তিতে অনেক এগিয়ে, আরও এগিয়েছেন, গত 10 বছরেও এগিয়েছেন মোদির জমানায়। সে বিজ্ঞানীদের অবদান। হয়তো মোদির মতো এইরকম একজন ব্যাকওয়ার্ড, অন্ধবিশ্বাসী
কুসংস্কারাচ্ছন্ন মানুষ যদি প্রধানমন্ত্রী না হতেন, হয়তো 10 বছরে আরও অনেকটা এগোতেন, দেশটা আরও অনেকটা এগোতো বিজ্ঞান প্রযুক্তিতে। তো এই রকম ভাবনা চিন্তা যারা করেন, এরকম মুসলিম বিদ্বেষী কথা যারা বলেন, এগুলো শুনে কি মনে হয় না যে ভারতের মতো একটা সংবিধান, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের তৈরি করা সংবিধান সত্যি বিপদের মধ্যে আছে? দেশের ধর্ম নিরপেক্ষতা, দেশের গণতন্ত্র, দেশের সংসদীয় ব্যবস্থা সত্যি বিপদের মধ্যে আছে, এটা কি মনে হয় না? মনে হওয়াটাই স্বাভাবিক। ফলে সার্বজনীন ভোটাধিকার আমাদের গণতন্ত্রের এক অনন্য বৈশিষ্ট্য। ইংল্যান্ডের মতো দেশ কত বছর পরে গিয়ে ওখানকার মহিলারা ভোটাধিকার পেয়েছেন, একটু ইতিহাসটা জেনে দেখুন। বাবা সাহেবের কল্যাণে আমরা এটা পেয়েছি। ভারতবর্ষ নির্বাচন 37 সালে হয়েছে, 46 সালে হয়েছে ব্রিটিশের অধীনে। অস্পৃশ্য, তফসিলি জাতি, আদিবাসী সবাই ভোট দিতে পারতেন না, তাদের খুব সামান্য সংখ্যক লোকের ভোটাধিকার ছিল, আর অধিকাংশ মানুষের ভোটাধিকার ছিল না। হিন্দু রাজত্ব মানে হলো তফসিলি জাতি, আদিবাসী, নিম্নবর্গীয় মানুষের ভোটাধিকার থাকবে না, মুসলমানদের ভোটাধিকার থাকবে না, খ্রিস্টানদের, জৈন, শিখ যারা আছেন তাদের ভোটাধিকার থাকবে না। এইটাই সংবিধান, এইটাই এই সংবিধান নয়, এইটাই হলো মনুসংহিতার আদলের সংবিধানের মডেল। ফলে আমি উদ্বাস্তু ভাইদের বলছি যে উদ্বাস্তু যে দাবি, এ দাবিও একটা গণতান্ত্রিক দাবিরই অংশ। দেশে গণতন্ত্র যদি না থাকে, গণতান্ত্রিক মাইন্ডসেট যাদের মাথায় গণতন্ত্র নেই, তারা উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দিতে পারে না। গোটা বিজেপি পার্টি, তাদের শিক্ষা, সংঘ পরিবারের শিক্ষা, মানে স্কুল অফ থট যাকে বলে, সেটা অত্যন্ত অগণতান্ত্রিক। আমি এই কারণেই বলছি, গোটা বিষয়টা ভেবে দেখেছি যে উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্যে কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ, পরিস্থিতি, সংবিধান, এটা কিন্তু অত্যন্ত জরুরি। ফলে ভোট দেওয়ার অধিকার এখনও উদ্বাস্তুদের আছে। আগামী নির্বাচনে থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো এবারই শেষ প্রয়োগ করছেন, একটু বুঝে সুঝে প্রয়োগ করুন। এই কথাগুলো বলবার জন্যে আজকে আপনাদের সামনে এসেছিলাম। কিছু কথা এলোমেলো হলেও বললাম। আপনারা এই এলোমেলো কথাগুলো একটু গুছিয়ে নিয়ে ভাবুন, ভেবে একটা সিদ্ধান্ত নিন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।